তাহলে দেখো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা 19 মধ্যে ছিল, হ্যাঁ, যেমন তোমাদের 19 ছিল ক্রোমাটিন আর একটা ছিল ক্রোমোসোম। এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে। ক্রোমাটিন ধরো ভিএস, ক্রোমোসোম এই বিষয়টা আজকে আমরা জানবো। পাশাপাশি আরেকটা জানবো সেটা হলো ক্রোমাটিড। ক্রোমাটিডটা জানতে হবে। মনে রাখতে হবে দুটাই কিন্তু গঠিত, এই দুটাই গঠিত দুই জিনিসই গঠিত কিন্তু দুইটা উপাদান দিয়ে। দুইটা উপাদান কি কি? এর একটা উপাদান হলো ডিএনএ আর আরেকটা উপাদান হলো প্রোটিন। ক্রোমাটিন ডিএনএ আর প্রোটিন দিয়ে গঠিত, আর ক্রোমোসোম ডিএনএ আর প্রোটিন দিয়ে গঠিত। এখন আমাদের জানতে হবে যে একই তো জিনিস, তাই না? কিন্তু নাম কেন ভিন্ন? মানে ধরো দুটোই তো বলছি যে ডিএনএ আর প্রোটিন দিয়ে গঠিত, তো এই দুটার মধ্যে ভিন্ন নাম কেন করা হয়েছে? ধারণা করে বলতে পারবা ভিন্ন নাম কেন হলো? মানে দুইটাই তো একই জিনিস দিয়ে গঠিত, তাই না? এটাও গঠিত ডিএনএ প্রোটিন দিয়ে, এটাও গঠিত ডিএনএ প্রোটিন দিয়ে, তাহলে এদের নাম আলাদা কেন হলো? একটা নাম ক্রোমাটিন হলো, একটা নাম ক্রোমোসোম হলো, কেন হলো বলো দেখি। জিনিস একটু বলো, আজকে জিনিস বললেই হবে। ক্রোমোসোম থেকে ক্রোমাটিন থেকে তো ক্রোমোসোম হতে পারে। হ্যাঁ, ক্রোমাটিন থেকে ক্রোমোসোম। ধন্যবাদ। এটা একটা ঠিক কথা বলছো যে ক্রোমাটিন থেকে ক্রোমোসোম উৎপন্ন হয়। খুবই সুন্দর, বুঝতে পারছো? তাহলে যেদিন কিন্তু মনে আছে তাহলে তোমার, হ্যাঁ, সেই কথা বলতে পারছো, ঠিক না? তোমরা কি কেমন আশা করছো বিসিসিতে কত হতে পারে টোটাল? তোমাদের নাম আরেকবার বলো। সৌরভ। তোমার নাম? রিহা। রিহা, হ্যাঁ, বলো তো রিহা, বলো কত আশা করছো হতে পারে? দেখি মিলে কিনা। মানে অনেক সময় কিন্তু মিলে যায়, কাছাকাছি হয়, তাই না? আমার এসএসসিতে জানো মিলেছিল মোটামুটি। আমি হচ্ছে স্টার পেয়েছিলাম, তো আমি হলো 757 আর কি আমি যোগ করেছি। মাঝে মধ্যে কম বেশি হয়েছে, যে যেমন ধরো তোমার 37 হয়েছে, 47 হয়েছে, 57 হয়েছে, 63 হয়েছে, এরকম। তো এর মধ্যে আমি কিন্তু 759 পাইছিলাম। মানে আমাদের 1000 পরীক্ষা ছিল তখন, স্টার ছিল তখন, এই ক্লাস ছিল না, স্টার বড় অনেক সময় মিলেও যায় কিন্তু। কেমন আশা করছো ইয়া বলো? 1250 পরীক্ষা আছে তো, হ্যাঁ, 1170 প্লাস। দেখবে যে মিলে যাবে, অনেকটা মিলে যাবে। তবে যা আশা করছো তার থেকে একটু বেশি পাবো, কারণ পরে যে রেজাল্ট দিচ্ছে না, নাম্বার একটু বাড়াচ্ছে। আর সৌরভ রসি আশা করছে, তুমি কেমন আশা করছো? তিনজনে একই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো যে আমরা একটা নিউক্লিয়াস যখন আঁকি তখন এখানে পেঁচানো সুতার মতো একটা আঁকি, তাই না? পেঁচানো সুতার মতো, পেঁচানো সুতার মতো আঁকি। এই জিনিসকে চিন্তা করার সময় কিন্তু আমরা কখনো এটাকে বলি না যে ক্রোমোসোম, আমরা কি বলি এটাকে ক্রোমাটিন। তুমি যদি এটাকে বলো ক্রোমোসোম তাহলে কিন্তু তুমি জিরো পাবা। ক্রোমাটিন, ক্রোমাটিন এটাকে তুমি ক্রোমোসোম বলতে পারবে না, এটার নাম হলো ক্রোমাটিন, ক্রোমোসোম বলা যাবে না, হ্যাঁ? আচ্ছা, যখন কোষ বিভাজনের সময় হয় তখন কিন্তু এর চেহারাটা একটু চেঞ্জ, চেহারাটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, চেহারাটা চেঞ্জ। কিরকম চেঞ্জ? যে তখন ক্রোমাটিন না হয়ে এর নাম হয়ে যায় কি? ক্রোমোসোম, তাই না? তখন এর নাম হয়ে যায় ক্রোমোসোম, তখন এর নাম হয়ে যায় ক্রোমোসোম। তাহলে কেন এর নাম ক্রোমাটিন হলো আর কেন এর নাম ক্রোমোসোম হলো, কেন হলো জানতে হবে, জানতে হবে না? খালি আন্দাজে মুখস্থ করলে তো সায়েন্স হলো না, তাই না? সায়েন্স মানে সবকিছু লজিক থাকতে হবে, সবকিছু লজিক থাকতে হবে। লজিক ছাড়া সায়েন্সের কোনো
ইয়ে নাই কিন্তু দাম নেই। লজিক ছাড়া সায়েন্সের কোনো দাম নাই। সব কিছুতেই কিন্তু সায়েন্স কি করবে যে লজিক থাকে যে কেন এটা কেন ওটা, তাই না? ঠিক কিনা? যেমন ধরো যে যে ইসলামের সব কিছুরই উত্তর আছে কিন্তু, হ্যাঁ, লজিক্যালি উত্তর আছে। যেমন ধরো যে তোমাকে কেউ যদি বলে যে আমরা দেখি সবকিছুই কেউ না কেউ বানাইছে, তাই না? ফ্যান বা যা কিছু দেখি আমরা বুঝি যে এর স্রষ্টা আছে। তো অনেক সময় শয়তান তোমার মনে যদি কোশ্চিন করে যে সবকিছুরই তো স্রষ্টা আছে, তাহলে আল্লাহর স্রষ্টা কি? তাহলে কোরআনে কিন্তু আল্লাহ তার উত্তর দিয়ে রাখছে। উত্তর কি? আল্লাহ বলছে আল্লাহ কাদিম, মানে আল্লাহ হলো মহাশক্তি। আর আমরা জানি শক্তির কোনো সৃষ্টিও নাই, শক্তির কোনো ধ্বংসও নাই। তাহলে আল্লাহ তো বলছে যে আমি একটা মহাশক্তি, তো আল্লাহর আবার কিসের সৃষ্টি কিসের ধ্বংস? বৈজ্ঞানিকরা বলছে যে শক্তির কোনো সৃষ্টি নাই, ধ্বংস নাই। ওই জন্য আল্লাহর ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কারণ আল্লাহর প্রতি পরিচয় দিচ্ছে আমি হলো মহাশক্তি। আল্লাহ কাদিম, আল্লাহ মহাশক্তি। তো শক্তি যেহেতু তিনি বলছেন আমি হলো শক্তি, হ্যাঁ, তাহলে তাও কি মহাশক্তি, তাই না? তো ওই জন্য আল্লাহর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, তাই না? তো কথা হচ্ছে এগুলা এগুলা তোমার হচ্ছে প্রযোজ্য, মানে কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই জন্য প্রযোজ্য না। তাহলে সবকিছু লজিক আছে। তাহলে এখানে একটু আমরা দেখি লজিকটা। এই যে ক্রোমাটি, এখানে এই ক্রোমা মানে হলো ক্রোমোসোম, ক্রোমা মানে ক্রোমোসোম। আর এই যে টিন মানে হলো সুতা, অর্থাৎ ক্রোমোসোম যখন সুতার মতো, ক্রোমোসোম যখন সুতার মতো, তখন এর নাম হচ্ছে ক্রোমোসোম যখন সুতার মতো, তখন এর নাম হচ্ছে কি? ক্রোমাটিক। হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই চিহ্নিত করো। এই এখানে এটা প্রয়োজন হলে আমরা আবার লেখো যে এটা ক্রোমোসোম, মানে যাতে করে মনে থাকে। তাহলে ক্রোমোসোমটাই যখন সুতার মতো, যেমন ধরো যে আমরা একটা মানুষকে যখন বলি বৃদ্ধা বা বৃদ্ধ, ওই একই মানুষ কিন্তু যখন ছোট ছিল তখন তো নাম বৃদ্ধা বা বৃদ্ধা ছিল না, তখন শিশু, তাই না? তাহলে একই জিনিসের দুই রকম অবস্থা, সেরকম ক্রোমোসোমের দুই রকম অবস্থা। ক্রোমোসোম একরকম অবস্থা হলো যখন সে সুতার মতো থাকে, ক্রোমাটিন, আর যখন সে বিভাজিত হতে যায় তখন সেটা ক্রোমোসোম। ক্রোমোসোম মানে কি? এই যে ক্রোমা মানে রঙিন, ক্রোমা মানে রঙিন, ক্রোমা মানে রঙিন, আর ক্রোমা মানে বস্তু। তাহলে কি কারণ হলো? রঙিন বস্তু। কেন রঙিন বস্তু? কারণ হলো তুমি যদি এর মধ্যে রং দাও, রং ধারণ করবে না। হ্যাঁ, এইখানে দিলে রং ধারণ করবে। কারণ কি? চিকন সুতা, তুমি টান করে একটা চিকন সুতা রং ওইভাবে ধরবে না। আর সুতাকে দলা কাটিয়ে যদি রং দাও, খুব সুন্দর চুপসে যাবে সুতাটা রঙে, তাই না? দলা কাটা থাকলে এখানে হয় এই অবস্থা। মানে ক্রোমাটিন যখন ভাঁজ হয়, বেশি ভাঁজ হয়, ধরো ক্রোমাটিন অনেক এইভাবে আছে, মনে করো এইভাবে আছে, তো যখন এই জিনিসটা কাছাকাছি চলে আসবে তখন এরকম ভাঁজ হয়ে যাবে, তখন এটা খাটো আর মোটা হবে। এবার রং দিলে রং ধারণ করবে। ক্রোমাটিন মানে এর সাথে আসলে কি আছে? এর সাথে আছে ডিএনএ আর প্রোটিন। ডিএনএ আর প্রোটিন, ছুটির পরে ডিএনএ প্রোটিন নিয়ে আলোচনা করব। তাহলে হচ্ছে এই হলো দুই অবস্থা। এখন কথা হলো যে একটা ক্রোমোসোম তো এরকম হয়। এখন এটা আমাদের লজিক জানতে হবে, ক্রোমাটিন কেন সে বিভাজিত হওয়ার সময় খাটো আর মোটা হয়? বিভাজিত হওয়ার সময় সে খাটো মোটা হয় কেন? বিভাজিত হওয়ার সময় খাটো মোটা হওয়ার দরকারটা কি? বলো এটা। হ্যাঁ বলো। যদি নামলেস দাও, পানি বিয়োজন, অর্থাৎ হলো আমরা জানি যে যখন এটা পানি বিয়োজন হয় তখন এই সুতাগুলো ভাঁজ হয়ে খাটো আর মোটা হয়।
কিন্তু প্রশ্নটা হলো খাটো মোটা হওয়ার দরকার কেন? কেন সেই খাটো মোটা হয়? তো এটা নিউক্লিয়াস তৈরির জন্য। হ্যাঁ, নিউক্লিয়াস তৈরির জন্য। নিউক্লিয়াস তৈরির জন্য চেষ্টা করছো, কিন্তু এটাও কারণ না। নিউক্লিয়াস তৈরি কখন? যখন সে এই যে তোমার টেলোফেজ পর্যায়ে চলে যায়, তখন ধরো নিউক্লিওলাস তৈরি করে, তখন কিন্তু আবার খাটো মোটা হয়ে যায়, আবার কি সুতা ছড়ায় আবার ক্রোমাটিন হয়ে যায়, তাই না? ক্রোমাটিন হয়, ওখানে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। তাহলে এরা খাটো আর মোটা হয় যে কারণে, শুনে রাখো, যে কারণে এরা খাটো আর মোটা হয়, হ্যাঁ, যে তোমাদের অনেক ফ্রেন্ডরা দেখা যাবে যে এক একজন এক এক জায়গায় পড়বে, হ্যাঁ, কেউ কেউ ধরো যে 200-250 জনের মধ্যে পড়বে। এত জনের মধ্যে পড়া আমি পছন্দ করি না। কেন? যে এত জনের মধ্যে প্রশ্ন করার সাহসটা ওইভাবে হয় না, তাই না? বেশি জনের মধ্যে প্রশ্ন করার সাহস, অনেকে আছে 300 জন পড়ে, তো ওখানে ব্যবসায়ী হয়, টাকা ইনকাম হয়, কিন্তু স্টুডেন্টরা তেমন কিছু পায় না। যার জন্য শহরের স্টুডেন্ট যারা করে ওইসব জায়গায় করে কম্পিটিশনের জন্য, কিন্তু হচ্ছে বাসায় আবার প্রাইভেট টিউটর নেই। তো এরকম বড় বড় জায়গায় করে দেখা যাচ্ছে কিছুই সেভাবে শিখিনি। তোমরা দেখবা তোমাদের বন্ধুদেরকে, তোমরা আমার কাছে যা শিখবা এই সব জিনিস প্রশ্ন করবা, ভাগে মধ্যে করবে, কেউ উত্তর দিতে পারবে না। যেখানে করবে, মানে আমি যেমন শব্দ ভেঙে পড়াই, তার সাথে কেউ শব্দ ভেঙে পড়ে না। তো এইগুলো কোশ্চেনগুলো তোমরা 9 শিখবে, ইন্টারনেটে অন্য ফ্রেন্ডরা অন্য জায়গায় করবে, তো তাদের থেকে জিজ্ঞেস করবে, দেখবে যে তারা কিন্তু এগুলো শিখে না। লজিক জানতে হবে, এটা হলো সায়েন্স, তাই না? তো দেখো এবার একটু শুরু করবো কেন যে এরা খাটো মোটা এই কারণে হয় যে যখন এরা দুই মেরুর দিকে যাত্রা করবে, যাত্রা করে, তো যে ঘুরে মুভিং করে আর যাত্রা করে, ওই যাত্রা করার সময় এরা যদি এরকম লম্বাই থাকতো, মনে করো এটা এরকম এক একটা কোণাটি কিন্তু অনেক লম্বা, তো এরকম যদি লম্বা হতো তাহলে যে ঝামেলাটা হতো, এই যে বিশাল বড় লম্বা, বিশাল লম্বা, বিশাল লম্বা, এখানে আরেকটা এর মধ্যে পেঁচাই যেত, আরেকটা এর মধ্যে পেঁচাই যেত, মানে এক একটা একটার সাথে পেঁচাই যেত, মানে একটা ক্রোমাটিনের সাথে আরেকটা ক্রোমাটিন দলা পাকিয়ে যেত, তখন টানাটানি করতে পারতো, টানাটানি করতে গিয়ে ছিঁড়ে যেত না, তাহলে গুছিয়ে নিয়েছে। কেন জানা হলো? যে একটা তার একটা জড়িয়ে না যায়, ও সুরক্ষার জন্য গুছিয়ে নিয়েছে। যেমন তোমার আমরা ধরো বাইরে বেড়াতে যাবে, শাড়ি তারে নাড়া আছে, তখন কি বাইরে বেড়ানোর সময় যাওয়ার সময় তখন কি শাড়ি কাঁধের উপরে নিয়ে এরকম বিশাল লম্বাই থাকবে, ওইভাবে হাঁটা দিয়ে তাহলে পায়ের সাথে বাদে পড়ে যাবে না? যাবে কিনা? যাবে না। তার মানে কি ভাঁজ করবে না? তার মানে কোথাও যাওয়ার সময় অবশ্যই ভাঁজ করতে হবে, করতে হয় না? তুমি যত জামা কাপড় না ভাঁজ করবে না, ভাঁজ করে করে তো ব্যাগে পড়বে, ভাঁজ না করে ওরকম গেলে তো বাড়ি খেয়ে পড়ে যাবে। তাহলে আমরা যেমন কোথাও যাওয়ার সময় আমাদের জামা কাপড়গুলো ভাঁজ করি, তেমন ক্রোমাটিনও যখন দুই পারে যাবে তখন ভাঁজ করে করে ছোট খাটো হবে। বুঝতে পারছো? এটাই হলো খাটো মোটা আর খাটো হওয়ার কথা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হলো যে প্রোমেটানের দশাতে আমরা দেখেছি, প্রোমেটানের দশাতে আমরা দেখেছি এই সূত্রগুলো তো আসলে এরকম যে বা প্রভেদ দশাতে এরকম, তাই না? ডবল, কারণ তোমরা জানো যে এখানে রেপ্লিকেশন বা প্রতিরূপ গঠন হয় ডিএনএ, তাই না? যার জন্য ডবল হয়ে যায়, তাই তো? ডবল হয়ে যায়। তো এই অবস্থাতে কিন্তু এটা কিন্তু একটা ক্রোমোসোম, এটা কিন্তু দুইটা ক্রোমোসোম, যতক্ষণ লেগে থাকবে, এটার নাম কি সেন্ট্রোমিয়ার, তাই না? যতক্ষণ সেন্ট্রোমিয়ারের সাথে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা একটা ক্রোমোসোম, এটা একটা ক্রোমোসোম, একটা ক্রোমোসোম, এটা একটা ক্রোমোসোম, এটা হলো একটা ক্রোমোসোম যতক্ষণ লেগে থাকবে। বুঝতে পেরেছো? এটা জানা উচিত যে এর নাম কেন সেন্ট্রোমিয়ার, এর নাম কেন সেন্ট্রোমিয়ার, অনুমান করে বলো কেন এর নাম সেন্ট্রোমিয়ার দিয়েছে? সেন্টারকে ধরে থাকে সেজন্য। আর মিয়ার মানে মিয়ার মানে অংশ, মানে সেন্টারের বিশেষ অংশ, সেন্টারের বিশেষ অংশ। তবে মনে রাখবে, তবে মনে রাখবে এটা মিডিলে আছে বলে সেই জন্য এটা নাম সেন্ট্রোমিয়ার হয়েছে, এটাও কিন্তু না, কারণ সবগুলো থেকে মিডিলে থাকে। ওই যে তোমরা দেখছো না যে যে আকৃতির হয় কতগুলা, হয় না? এর আকৃতির হয়, তাহলে সেক্ষেত্রে তো মিডিলে হলো না, হলো
মিডিলে তো হলো না, তাই কি না? তাহলে এখানে মিডিল আমি করতে বলে সেজন্য নাম সেন্টিমিটার, এটাও না। সেন্টিমিটার এই কারণে হয়েছে যে এই অংশটাই মূলত এই যে মাপতন্ত্রের এক একটা সুতা, তাই না, তার নাম ট্রাকশন তন্তু। ট্রাকশন মানে আকর্ষণ তন্তু। আকর্ষণ তন্তুর সাথে এই অংশটাই যুক্ত হয়, এই অংশটাই যুক্ত হয়। এটা এই জন্য এটা হলো একটা সেন্টারের জিনিস, এটাই মেশিন, এটাই চলতে সাহায্য করে। ওই জন্য ওটাকে কেন্দ্রবিন্দু বলা হচ্ছে। বিয়ার অংশ মানে কেন্দ্রের বিশেষ অংশ, কেন্দ্রের বিশেষ অংশ। এখন এটা একটা কৌশল, কিন্তু যখন এই যে দুই পারে চলে গেল না, তখন তো এটা একটা কৌশল, এটা একটা কৌশল না, এটা একটা কৌশল, এটা একটা কৌশল, দুইটা, এবার দুইটা। তো যখন একসাথে থাকে, যখন একসাথে, এই যে মনে করো একসাথে, একসাথে থাকবে, হ্যাঁ, একসাথে থাকলে এইটুকু অংশের একটা নাম হয়, অর্ধেক অংশের একটা নাম, আর এই অর্ধেকের আরেকটা নাম। বলতো এই অর্ধেকের কি নাম? ক্রোমাটিড। হ্যাঁ, এটা ধন্যবাদ, মনে করতে তাহলে হবে, সৌরভের মনে করছিল না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্রোমাটিড। এখন তাহলে বলো এর নাম কেন ক্রোমাটিড হলো? এর নাম কেন ক্রোমাটিড হলো? তাহলে তো অর্থ আছে, তাই না? বিনা কারণে কি হবে? কোনো কিছু বিনা কারণে তো কোনো কিছু হয় না, প্রত্যেকটা কিছুর একটা লজিক থাকতে হবে। তাহলে এটার নাম ক্রোমাটিড কেন হয়েছে অনুমান করে বলতে পারো? দুইটা বাহু, হ্যাঁ, দুইটা বলো। দুইটা অংশ যখন এক জায়গায় ইয়ে হয়েছে, যুক্ত হয়েছে, ক্রোম মানে হচ্ছে কি, মানে মনে হয় দুইটা অংশ এক জায়গায় জোড়া দেওয়া হচ্ছে। চেষ্টা করার জন্য ধন্যবাদ, এটা খুব চেষ্টা করবো। হ্যাঁ, ভুল হলে তো সমস্যা নাই, তাই না? সবসময় তুমি যত বলার চেষ্টা করবে তোমার মেধা শক্তি তত বাড়বে, যতই ভুল করবে, হ্যাঁ, যে তোমার তত বেশি তোমার হচ্ছে। যেমন একটা কথা আছে জানো, যে হলো তুমি ইংরেজিতে কথা বলতে কখনোই পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ইংরেজিকে মেরে না ফেলবে। মানে হলো মেরে না ফেলা বলতে তুমি হচ্ছে যে প্রথম দিকে ভুলভাল বলতে দিতে হবে, খালি ভুলভাল হোক। মানে ইংরেজিতে তুমি চিন্তা করো যে আমি বলতে চাই তোমার হচ্ছে ভুল হয়ে যাবে, তাই তুমি মারি ফেলতে চাচ্ছ না ইংরেজি শব্দকে, তাহলে তুমি পারবা না। তোমাকে হচ্ছে ইংরেজিকে মারি ফেলতে হবে, ভুলভাল বলতেই থাকবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেরকম ভুলভাল বলতে হবে, আস্তে আস্তে মেধা বলে দেবে, আস্তে আস্তে পারবা, বা লজিক ব্যাপারটা বুঝলা। দেখো এখানে আমরা যখন ক্রোমাটিন বলেছিলাম, খেয়াল করো, তখন কিন্তু এটার উচ্চারণটা দিলে এটা দেখো কোমা, তাই না? এখানে কিন্তু ক্রোমা আছে, আর কি তিন, এবার কিন্তু টিট আছে, টিট, টিট আছে না? হ্যাঁ, টিট। ক্রোম তাহলে ক্রোম মানে হলো ক্রোমোসোম, ক্রোম মানে ক্রোমোসোম, এই ক্রোম মানে ক্রোমোসোম, আর টিট মানে অর্ধেক, মানে ক্রোমোসোমের অর্ধেক, বুঝলি? ক্রোমোসোমের অর্ধেক, এটা কি? যতক্ষণ লেগে থাকবে, যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ এটা একটা ক্রোমোসোম, যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ এটা একটা ক্রোমোসোম। তাহলে লেগেই তো আছে একটা ক্রোমোসোম, তাহলে একটা ক্রোমোসোমের এই পার্টের অংশটা হলো ক্রোমোসোম অর্ধেক, এই পার্টের অংশ ক্রোমোসোমের অর্ধেক, বুঝলি? এই জন্য ক্রোমাটিড। এই জন্য নাম আছে ক্রোমাটিড। বুঝতে পারছো? দেখতে পারো? তাহলে আমরা কিন্তু তিনটে শব্দ সম্পর্কে জানলাম, তাই না? ক্রোমাটিড সম্পর্কেও জানলাম, ক্রোমাটিড। ক্রোমাটিড সম্পর্কে জানলাম, দেখলাম। তাহলে এইগুলো হচ্ছে আসলে যখন তুমি এই জিনিসগুলো তুমি ইয়ে করতে পারবা, মানে মাতৃভাষায় বুঝে ফেলতে পারবা, তখন তোমার ভুলে যাওয়ার সম্ভাবনাটা কমবে, ভুলাই ফেলার সম্ভাবনা কমবে। আর এমনি যদি মুখস্থ করো, এটা তোমার খুবই ঝামেলা, বুঝতে পারছো? সহজ জিনিস সহজভাবে বুঝলে সেটা ভালো, কিন্তু না বুঝে আন্দাজে মুখস্থ করলে ওটা মনে রাখা খুব কঠিন। যেমন একজন নাকি একটা নাটকে প্রথম তার একটা পাঠটা হলো হাড়ি খুলিয়া দেখিলাম রসগোল্লা নাই, এটা তাকে বলতে হবে। তো ওটা সারাদিন মুখস্থ করছে যেন ভুল না হয়, সারাদিন মুখস্থ করছে, সহজ জিনিস, এটা তো মুখস্থ করার কিছু না, সারাদিন মুখস্থ করছে। এবার যখন সে নাটক শুরু হয়েছে, এবার সে বলছে রসগোল্লা খুলিয়া দেখলাম হাড়ি নেই,
মানে পুরো উল্টা। মানে এই যে তো আমাদের হচ্ছে যে জিনিসটাকে যে বুঝে নিতে হবে ব্যাপারটা, হ্যাঁ। যেমন তোমরা গতদিন মাইটোসিস অ্যামাইটোসিস এ বুঝলাম যে কেন মাইটোসিসকে জটিল বলতেছি আর কেন অ্যামাইটোসিসকে জটিল বলছি না। তাহলে বুঝলা যে এখানে সুতা তৈরি হয়, এখানে হয় না, তাই না? তাহলে এখানে কিন্তু অটোমেটিকলি তুমি বুঝতে পারছো ব্যাপারটা, তাই না? ঠিক কিনা? সেরকম এখানেও তোমার ভোলা যাবে না যখন তুমি ক্রোমাটিন বলছো আর ক্রোমাটিন বলছো তখন তুমি বুঝবা এই দুটো আলাদা। এটা হলো ক্রোমোসোম সুতার মতো আর এটা হলো মধ্যে দুটো আলাদা জিনিস। এখন এর পার্থক্য আসলে কিন্তু তুমি দুইটা কথা অন্তত লিখতে পারবে। আর তুমি যদি এটার অর্থ না বুঝো তাহলে অনেক ক্ষেত্রে তুমি ধরা খাও। বুঝতে পারছো? তাহলে বায়োলজির ক্ষেত্রে নিয়ম হচ্ছে অবশ্যই শুধু বায়োলজি কেন, সব সাবজেক্টে বুঝে বুঝে করতে হবে, মাতৃভাষায় বুঝতে হবে। মাতৃভাষায়, হ্যাঁ, মাতৃভাষায় যে তোমার হচ্ছে প্রত্যেকটা জিনিস কেন এরকম না হবে, বুঝছো? যেমন তুমি একটা সাবজেক্ট পড়ার সময়, যেমন বায়োলজি পড়ার সময় বায়োলজি শব্দটা কিভাবে আসবে এটা তুমি বিশ্লেষণ করে জানলা, তাই না? এটা অবশ্য সবাই শেখায়, ছোটবেলা থেকে শিখাইছে তাই তুমি পেরেছো। আর অন্যগুলো শেখাইনি তাই তুমি পারছো না, তাই না? অন্যগুলো তো তোমাকে এইগুলো তো 90 তো ছিল, তাই ছিল না? কমাডিটি ছিল না, কিন্তু ওগুলো তোমাদেরকে শিখায়নি, ঠিক কি না? ঠিক না? এখন আমি তোমাদেরকে ধরাই দিচ্ছি, এখন মনে হচ্ছে না আসলে তো এগুলো শিখলে ভালোই, এখন হয়তো তোমার এটা মনে হচ্ছে, তাই কিনা? এখন তুমি যখন হচ্ছে কলেজে ক্লাস করবা তখন এগুলো বলবে না। হ্যাঁ, আমার প্রত্যেক দেশের যারা ফার্স্ট ইয়ারে আগে থেকে শুরু করে, তো কলেজে ক্লাস হলে প্রথম তো সবাই কলেজে ক্লাস করে, তো স্যাররা তো এইসব অর্থ মিন করে পড়ায় না, তখন অনেকের বিরক্ত লাগে। তা আমাকে একটা স্টুডেন্ট বলছে যে আপনার ক্লাস করার পরে যখন কলেজে ক্লাস করছি তখন মনে হচ্ছে যে স্যারকে বলি স্যার আপনি বসেন আমি ক্লাস নিই। তাহলে এমনি ধরো বলে যাচ্ছে জিনিসগুলা, কিন্তু কেন এর নাম এটা হলো এটা তো বলছে না। এই জন্য সবকিছু অর্থ বুঝে বুঝে পড়লে, মাতৃভাষায় বুঝলে তোমার ধারণ ক্ষমতা বাড়বে, মনে রাখার ক্যাপাসিটি বেড়ে যায়। বুঝতে পারছো কি? যে যেমন তোমরা বলো যে ধরো রসায়ন, আমরা বলি রসায়ন, তাই না? তাই এটা তোমাদের জানা আছে কিনা রসায়ন এটার বাংলা বিশ্লেষণ করলে কি হয়? এটা আসলে সংস্কৃত ভাষা। রসায়নের বাংলা কি বলবো? রসায়নের বাংলা আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক সংস্কৃতি ভাষা ঢুকে আছে, হ্যাঁ, বুঝছো? মিশে গেছে। রসায়ন রস হচ্ছে যে রস বলতে বোঝায় যে পদার্থের গুণাবলী, রস মানে পদার্থের মৌলিক গুণাবলী, আর আইন মানে হলো অধ্যয়ন করা। তাহলে পদার্থের মৌলিক গুণাবলী নিয়ে অধ্যয়ন করা, পদার্থের মৌলিক গুণাবলী নিয়ে অধ্যয়ন করা, এটা হলো রসায়ন। যেমন তোমরা বলো জারণ, জারণের বাংলা অর্থ কি? জারণ মানে ভাঙা। হ্যাঁ, এইদিকে দেখো জারণ মানে ভেঙে ফেলা, জারণ মানে ভেঙে ফেলা, জারণ মানে হলো ভেঙে ফেলা। তো তাহলে তোমরা বলো পরাগায়ন, তাই না? পরাগায়নের বাংলা কি? পরাগায়নের বাংলা, পরাগায়নের বাংলা, পরাগায়নের বাংলা হলো পরাগ রেণুর আগমন, পরাগ রেণুর আগমন। তো সবচেয়ে এভাবে করবা, দেখবা যে তোমার বায়োলজি খুব ইজি লাগবে। আমার স্টুডেন্টরা কিন্তু অনেকেই বায়োলজিতে যে পরীক্ষা দিল, অনেকে বলছে মানে 100 মধ্যে 100 পাবে প্র্যাকটিক্যালি। এখন তো এখন ফুল মার্কিং আমরা দিই, তো তারা শহরে থাকি, সব কলেজে পরিচিত নাম্বার। আমি কলেজে পরীক্ষা, দুটো কলেজে পরীক্ষা নিই, বাকি কলেজগুলো সব পরিচিত আছে, নাম্বার দিলে আমি করে দিই, মানে ফুল মার্ক করে দিই। তো তখন দেখা যায় রেজাল্টে 100 মধ্যে 100 পাই। তুমি যখন ডিপলি বুঝবা না তখন তোমাকে কেউ ইয়ে করতে পারবে, তোমাকে কেউ হারাতে পারবে না। এই জন্য অবশ্যই বুঝে বুঝে করতে হবে, তাই না? এখন ধরো এই সিটটা নিয়ে আলোচনা করলে যেহেতু থাকছো, তো সিটের মধ্যে যেগুলো বুঝবে না ওগুলো একটু পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখবা। আমরা তাহলে 15 তারিখ তো না, তোমাদের 16 তারিখ হয়ে হচ্ছে, তখন থেকে পড়ার সিস্টেমটা কিভাবে আমি বলি যে আবার মনে করে তোমরা প্রস্তুতি দিবা। সেটা হলো প্রথম অধ্যায়টা অনেক বড়, হ্যাঁ, তাই না? প্রায় 100 পৃষ্ঠা, বিশাল বড়। এত বড় অধ্যায় তুমি একবার পরীক্ষা দিলে তোমার কষ্ট হবে। এই জন্য এই অধ্যায়টা আমরা যে কাজ করবো প্রতিদিনই পরীক্ষা দিতে হবে, এটা ভালো না? তাহলে প্রতিদিনের পড়া তোমার প্রতিদিন হয়ে যাবে, তাই কি না? তো
আর তোমরা তো সবাই দেশের বাইরে যাচ্ছ, যে যেখানে যাচ্ছ, আবার অনেকে দেখা যাবে রেজাল্টে পড়ে আছে। হ্যাঁ, তো তাদেরকে তুমি একটা পরামর্শ দিতে পারো, যদি হচ্ছে তুমি মানে বলতে পারো, এখানকার কথাও বলতে পারো। আর আরেকটা বলতে পারো যে যদি ভালো শিখতে চাও তাহলে বেশি জনের মধ্যে পড়ো না, 200-300 জনের মধ্যে পড়ো না। 100 জনের মধ্যে পড়লে আসলে শিখতে পারাটা খুব কঠিন। ঠিক আছে? আর অন্তত বলবা যে আমরা যেখানে পড়ি সেখানে এই সিস্টেম, আজকে যা ক্লাস হবে তার উপরে পরের দিন 10 মিনিটের পরীক্ষা, আবার পরের দিন 50 মিনিটের ক্লাস, তার পরের দিন 10 মিনিটের পরীক্ষা। তো এটা প্রতিদিনের পড়া প্রতিদিন হয়ে যায়। এখানে তোমাদের দিয়ে দিস না যে এই যে একটা বাক্স, এটা কিসের জানো কি? এটা সম্পর্কে তোমাদেরকে বলি। এখানে কিন্তু অনেক টাকা হয়ে গেছে, এটা সেকেন্ড ইয়ারে তোমাদের ফার্স্ট ইয়ারের কথা। এটা হলো যে তোমরা হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিন তো করে দেওয়া যায়। যদি পরীক্ষায় কেউ ফেল করো তাহলে 30 টাকা জরিমানা দিতে হবে। ভয় লাগছে নাকি? হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে যে যদি তুমি যে বিনা কারণে বিনা নোটিশে একদিন না আসো তাহলে 20 টাকা জরিমানা, আর পরীক্ষা না দিলে 50 টাকা জরিমানা। বুঝতে পারছো? তো তারপরে ক্লাস চলাকালীন সময়ে তুমি যদি হচ্ছে কারোর সাথে কথা বলো, ক্লাস চলাকালীন সময় তাহলে 5 টাকা জরিমানা, ক্লাস চলাকালীন সময় কথা বলো। বুঝতে পারছো? আচ্ছা, এই জরিমানাটা শুধু তোমাদের নামার জন্য আছে। আমি যদি তোমাদের পড়াতে পড়াতে আমার মোবাইল বেজে উঠে আর আমি যদি রিং করি তাহলে আমার 10 টাকা জরিমানা আমার কাছে। কারণ কি, এই টাকাগুলা যখন ব্যাংক করে যায় তখন এটাতে বিক্রি করা হয়, সবাই বিক্রি করে। তো এখানে আমার টাকাও থাকে। হ্যাঁ, তো তারপরে মনে করো পরীক্ষা কোশ্চিন, তোমাদের পরীক্ষা কোশ্চিন, ধরো আমি পরীক্ষার কোশ্চিন নিয়ে আসতে বা রেডি করতে পারিনি, তাহলে আমাকে 100 টাকা দিতে হবে এই ইয়ে করতে। আচ্ছা, তো এটা ডিসিপ্লিন ঠিক রাখার জন্য। বুঝতে পারছো? আবার ধরো যে তোমরা ক্লাসে বসে আসছো, তোমাদের পড়া মনে করো 4:10-এ, তোমরা বসে আছো, কিন্তু আমি হচ্ছে এমনি ওখানে গল্প করছি, তোমাদের ক্লাসে এখন খুললাম দেরিতে, তাহলে প্রতি মিনিটে আমার জন্য 4 টাকা করে জরিমানা হবে। বুঝছো? আর তোমাদের হলো 2 টাকা করে। তোমাদের ধরো 3 মিনিট স্যার, তোমাদের 4:10-এ ক্লাস শুরু, তোমাদের ধরো 3 মিনিট পর্যন্ত, মানে 4:13 পর্যন্ত কোনো ইয়ে নেই। আর তার যদি বেশি দেরি হয়, তুমি যদি যানজটে পড়ো তাহলে মেসেজ করে বা ফোনে জানাই দিতে পারো যে আমি যানজটে পড়ছি, এজন্য আমার একটু দেরি হবে, তাহলে তাছাড়া বিনা কারণে হলে তখন তোমার জরিমানা প্রতি মিনিটে 2 টাকা করে। তো এই জরিমানা এই জন্য এখানে এত টাকা হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ইয়ে হবে। এর আগে একটা গাড়ি ছিল, ওটা বিক্রি করা হয়ে গেছে, মানে এটা আবার নতুন করে। হ্যাঁ, অর্ধবার্ষিকের মধ্যে একটা হয়ে যায়, ব্যাংক করে দেয় সব ব্যাচ নিয়ে। তো এটা কি তোমাদের এই এই ডিসিপ্লিন, এই আইনটা ভালো লাগছে? হ্যাঁ, সবার জন্য ভালো, ভালো না? এটা তো তোমাদের টাকা তোমাদেরই থাকবে, এটা তো আমি নিব না, এটা বিক্রি করবো। বুঝতে পারছো? এটাকে অনেক সময় ধরো রেস্টুরেন্টে যাই খাইতে করা, আমি যেটুকু ধরো শর্ট করে আমি আবার একটু দিয়ে ওটা একটু বেশি করে দিয়ে তারপরে খাই দেয়। বুঝতে পারছো? আচ্ছা, তো তোমরা যেহেতু গ্রামে বেরোছো, তোমাদের ফ্রেন্ডরা থাকবে, সবারই থাকবে, তাদেরকেও বলতে পারো, তাদেরকেও আমাদের এখানকার কথা বলতে পারো। এখানে আমরা হচ্ছে একটা কাছে 20 জনের বেশি নিব না, সর্বোচ্চ 20 জনের বেশি নিব না। আমার বেশিরভাগ কাছে সেকেন্ড ইয়ারের 12-14 জন, তো বেশি জনে আসলে এই জন্য আমার রুমও কিন্তু ছোটো। ফ্রেন্ডস আরও 58 যাবে, মানে অতদূর করে, অতদূর করালে আসলে ভালোভাবে শেখানো যায় না। ধরো আমি একটা ছবি আঁকানো শিখেছি, এখন ধরো সবাই যে ছবি দেখতে পারবে তা তো না। আমার যদি 200 জন থাকে, আমি সবার কাছে যে দেখতে পারবো যে ঠিক মতো আঁকাচ্ছি কিনা। আর এখানে যদি আমার যদি সর্বোচ্চ 20 জন থাকে, তাহলে আমি হচ্ছে কাছে যে দেখতে পারবো কার কোথায় সমস্যা আমি ঠিক করে দেবো। ঠিক কিনা? এই বিষয় ঠিক না? তো ঠিক আছে, তোমরা কি সাবধানে থেকো, মানে আবার অসুস্থ হয়ে যাবে। আর অবশ্যই হচ্ছে যে রেজাল্ট একটু টেনশন করবে, তবে হচ্ছে যে টেনশনের পিছনে এখন তো মোটামুটি সব হয়ে গেছে। যেটা হবে যে জীবনের প্রথম, হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি কি জানো, যে পরবর্তীতে কিন্তু তোমার গোল্ডেন বা স্যান্ডেল খুব একটা ইয়ে না। স্যান্ডেল মানে নর্মাল লেভেল আছে, গোল্ডেন মানে সবগুলা। তো অনেকের আছে যে ধরো গোল্ডেন যদি ছুটে যায় তাহলে তোমার ধরো কলেজে, মানে যেটা একটু প্রথম দিককার কলেজ হিসেবে বলে তোমার চান্স পাওয়াটা সমস্যা। তো এই জন্য আর কি গোল্ডেন এবং বেশি মার্ক দরকার। তো এখন হচ্ছে যে কিন্তু তোমার পরবর্তীতে মানে অ্যাডমিশনের সময়
তুমি গোল্ডেন পেয়েছো না স্যান্ডেল পেয়েছো এটা নিয়ে কোনো যায় আসে না, তখন ওই একই ধরা হয় গোল্ডেন না স্যান্ডেল একই। তো এখন তো গোল্ডেন অনেক বেশি হচ্ছে। তো ওই যে একবারে ঘটনা হয়েছে যে এসএসসি পরীক্ষাতে তো মিষ্টির দোকানে সবাই মিষ্টি কিনতে যায়, একটা খুব বড় দোকান, সবাই লাইন ধরে মিষ্টি কিনছে। তো ওই সময় তো ওদের অনেক প্রেশার পড়ে, অনেক মিষ্টি বানাতে হয়, সবাই কিনে দেয়, অনেক মিষ্টি বানাতে হয়। তো এখন লাইন ধরে মিষ্টি কিনছে, খুব বড় দোকান তাই। তখন হচ্ছে যে একটা ছেলে দাঁড়াইছিল কেনার জন্য, তো দোকানে যখন ঢুকছে তখন লাইন দিয়ে বলে, তখন বলছে আপনি গোল্ডেন না স্যান্ডেল? তো বলছে স্যান্ডেল। স্যান্ডেল মানে নর্মাল বলছে এখানে স্যান্ডেল দিয়ে মিষ্টি দেয়, এখানে শুধু গোল্ডেন দিয়ে মিষ্টি দেয়। তো এখন টাকা দিয়ে কিনলে তাও দিবে না, কারণ অত ইয়ে নাই, মানে অত বানাতে পারবে না। তো এরকম অবস্থা আর কি। তো এখন ধরো যে সবাই তো একটু জিজ্ঞাসা করে কোন কলেজে পড়ো, কলেজ দিয়ে যদি কিছু হবে না, ওই কারণে একটু, তাই না, এই আর কি। তো তারপরেও আর কি যে তোমাদের ওয়েটিং থাকলে কোনো জায়গায় সেটা বলতে পারো, হ্যাঁ, পরিচিতি আছে, আহ, সেটা ইয়ে করা যাবে আর কি, মানে ঢোকানো যাবে যে কোনো জায়গায় ওয়েটিং এর পরবর্তীতে, এটা যদিও দেরি আছে, আগে রেজাল্ট হবে, তাই ঠিক না? স্যার রেজাল্টের পর কি আমাদের হচ্ছে অ্যাডমিশন দিয়ে কলেজে ভর্তি হতে হবে না এমনি না না, এমনি এমনি মার্কের ভিত্তিতে তোমাদের অ্যাডমিশন দিতে হবে, অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং সরাসরি মার্ক দিবে, এটা একটা ভালো হয়েছে, নাহলে আবার পড়াশোনা, তাই না? তো এই জন্য আর কি অ্যাডমিশন না থাকাটাই ভালো, ঠিক কি না? তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমার কার্ডও দিতে পারো, তোমাদের দেওয়া আছে। দুইটা করে দিচ্ছি, যাতে করে তুমি দুইজন মধ্যে দিতে পারো নাকি, বুঝে গেল তার ঠিক আছে, তাহলে এই পর্যন্ত।